সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শুভেচ্ছা তোমাদের। আমি মাসুদা বেগম, সহযোগী অধ্যাপক, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। অনলাইন ভিত্তিক ক্লাস পরিকল্পনার জন্য শিক্ষা মন্ত্রণালয় এবং মাউসিকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়কে, উপাধ্যক্ষ মহোদয়কে। অনলাইন ক্লাসের বিষয়টিকে গুরুত্বের সাথে ছাত্রছাত্রীদের জন্য সকল শিক্ষককে প্রযুক্তি ব্যবহার করে ক্লাস নিতে উদ্বুদ্ধ করার জন্য। উচ্চ মাধ্যমিক বাংলা প্রথম পত্র কবিতা। আজ আমি তোমাদের পড়াবো একটি অসাধারণ কবিতা, অসম্ভব জনপ্রিয় একটি কবিতা, কবি আবু জাফর ওবায়দুল্লাহর আমি কিংবদন্তির কথা বলছি। প্রিয় ছাত্রছাত্রী, কবিতা পাঠের আগে আমরা জেনে নিব কবি সম্পর্কে। একটা কথা মনে রাখবে, যখন কোনো কবিতা, গল্প, উপন্যাস, নাটক যাই পড়তে যাবে, প্রথমেই তোমাকে কবি, সাহিত্যিক, লেখক সম্পর্কে জানতে হবে, তার কাল সম্পর্কে জানতে হবে, তার কালের বৈশ্বিক পরিবেশ সম্পর্কে জানতে হবে, তার কালের বিভিন্ন কবি সাহিত্যিকদের জানতে হবে। তবেই তুমি তার কবিতা রপ্ত করতে পারবে, কবিতা আত্মস্থ করতে পারবে, তবেই কবিতা ভালো লাগবে, কবিতার মর্ম বুঝতে পারবে। তো আমরা জেনে নিই আবু জাফর ওবায়দুল্লাহ কে ছিলেন। একটু জেনে নিই কবে কখন জন্মগ্রহণ করেছেন। কবি আবু জাফর ওবায়দুল্লাহ 8 ফেব্রুয়ারি 1934 সালে জন্মগ্রহণ করেন। তার দেশের বাড়ি বরিশালে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স এবং এমএ পাশ করেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন ও উন্নয়ন অর্থনীতি ডিপ্লোমার উপর স্নাতকোত্তর করেন। সম্মাননা পান ফেলো সেন্টার ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ফেলো ইস্ট ওয়েস্ট সেন্টার, হাওয়াই, যুক্তরাষ্ট্র। পেশা, তিনি সরকারি প্রশাসক, সচিব, রাষ্ট্রদূত এবং মন্ত্রী ছিলেন। আন্তর্জাতিক সহকারী মহাপরিচালক, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা ও জাতিসংঘ। চেয়ারম্যান, বাংলাদেশ সেন্টার অফ অ্যাডভান্সড স্টাডিজ। তার প্রধানতম কাজ চাকরির পাশাপাশি কবিতা এবং কবিতার কলাম লেখা। কবিতার জন্য তিনি স্বীকৃতি পেয়েছেন, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন, 21শে পদক। তার প্রকাশিত গ্রন্থসমূহ সাতনরিহার, কখনো রং, কখনো সুর, কমলের চোখ, আমি কিংবদন্তির কথা বলছি, সহিষ্ণু প্রতীক্ষা, বৃষ্টি এবং সাহসী পুরুষের জন্য প্রার্থনা, আমার সময়, আমার সকল কথা, খাঁচার ভিতর, অচিন পাখি। তার উল্লেখযোগ্য ইংরেজি গ্রন্থ রুরাল ডেভেলপমেন্ট, প্রবলেমস অ্যান্ড প্রসপেক্টস, ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট, ফুড অ্যান্ড ফেইথ। এই বিখ্যাত কবি 19 মার্চ 2001 সালে পরলোক গমন করেন। কবির সময়ে অন্য কবিতারা যাদের ভালোবাসা, প্রেরণা
তাকে কবিতার জগতে টেনে এনেছে। হাসান হাফিজুর রহমান, যার ঋণের কথা বারবার স্মরণ করেছেন কবি। তিনি তাকে দীক্ষাগুরু বলেছেন। শামসুর রহমান, আল মাহমুদ, শহীদ কাদরি, ফজল শাহাবুদ্দিন, আলাউদ্দিন আল আজাদ, সাইদ আতিকুল্লাহ, সৈয়দ শামসুল হক, গাজী শাহাবুদ্দিন। সবচেয়ে বেশি উৎসাহ পেয়েছেন তিনি শক্তি চট্টোপাধ্যায় এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের কাছ থেকে। আমি কিংবদন্তির কথা বলছি থেকে কবির কবিতার নতুন মোড় নেয়। তখন ছিলেন অনুজ, বেলাল চৌধুরী, রফিক আজাদ, রবিউল হোসেন প্রমুখরা। আমি কিংবদন্তির কথা বলছি সম্পর্কে বিখ্যাত সব কবি সাহিত্যিকদের মন্তব্য একটু জেনে নেব। কবি শক্তি চট্টোপাধ্যায় তার কবিতা আমি কিংবদন্তির কথা বলছি পড়ে দৈনিক আনন্দবাজার পত্রিকায় লিখেন, মন্ত্রের মতো অমোঘ উচ্চারণ। এমন কবিতা বাংলা ভাষায় লেখা সম্ভব আমার জানা ছিল না। সুনীল গঙ্গোপাধ্যায় অনুরণিত শ্লোকের সঙ্গে তুলনা করে দেশ পত্রিকায় এই কবিতার ভূয়সী প্রশংসা করেন। অন্নদাশঙ্কর রায় কবিকে স্বহস্তে লিখে জানান, আপনার কবিতা আমায় চমক জাগিয়েছে। কবির আবির্ভাবেই স্বকীয় বৈশিষ্ট্যে কবিতা অনুরাগীদের দৃষ্টি আকর্ষণ করেছিল। তার স্ফুরণ 52 ভাষা আন্দোলন, সুস্পষ্ট বিকাশ 71 স্বাধীনতা যুদ্ধের ঐতিহ্যে। স্বাধীনতোত্তর উন্মাতাল সময়ে তিনি স্থিত হন আত্মমগ্নতায়। তার কবিতার একদিকে বিধক্ত আত্মমগ্নতা, যেখানে শৈশব, কৈশোর অথবা চাপিল্লা, কাজলি মাছ অথবা কোনো উজ্জ্বল বিলীয়মান পাখির উপস্থিতি। অন্যদিকে প্রাকৃত বাঙালির রক্তস্রাবে সংগ্রাম সংগঠনের গৌরবোজ্জ্বল ঐতিহ্য সজ্জার। কখনো তিনি নস্টালজিয়ায় আক্রান্ত। বাংলা কবিতার প্রচলিত ধারায় তার কাব্যের শরীর নির্মিত, কখনো গীতল, কখনো মহাকাব্যিক বিস্তৃতিতে তার বিকাশ। ভাবসম্পদে আবার তিনি আন্তর্জাতিক। আমি কিংবদন্তির কথা বলছি কবিতাটি কবির বিখ্যাত কাব্যগ্রন্থ আমি কিংবদন্তির কথা বলছি থেকে নেয়া, এবং এটি তার নাম কবিতা। কবিতাটি গদ্য ছন্দে লেখা। প্রিয় ছাত্রছাত্রী, এবার তাহলে কবিতাটি পাঠ করছি তোমাদের জন্য। আশা করি তোমরা কবিতাটি অবশ্যই পড়বে। অনেকের হয়তো প্রিয় কবিতা এটি। বিশাল 9 পৃষ্ঠার কবিতা থেকে নির্বাচিত অংশটুকু তোমাদের জন্য পাঠ্য, সেই অংশটুকুই পড়ছি। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল, তাঁর পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি আক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাপদের কথা বলতেন, পতিত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। জিহ্বায় উচ্চারিত প্রতিটি শব্দ কবিতা,
কর্ষিত জমির প্রতিটি শস্য দানা কবিতা। যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে, যে কবিতা শুনতে জানে না সে দিগন্তের অধিকার থেকে বঞ্চিত হবে, যে কবিতা শুনতে জানে না সে আজন্ম কৃতদাস থেকে যাবে। আমি উচ্চারিত সত্যের মতো স্বপ্নের কথা বলছি, উনুনের আগুনে আলোকিত একটি উজ্জ্বল জানালার কথা বলছি। আমি আমার মায়ের কথা বলছি। তিনি বলতেন, প্রবহমান নদী যে সাঁতার জানে না তাকেও ভাসিয়ে রাখে। যে কবিতা শুনতে জানে না সে নদীতে ভাসতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে জানে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। আমি বিচলিত স্নেহের কথা বলছি, গর্ভবতী বোনের মৃত্যুর কথা বলছি। আমি আমার ভালোবাসার কথা বলছি। ভালোবাসা দিলে মা মরে যায়, যুদ্ধ আসে ভালোবেসে, মায়ের ছেলেরা চলে যায়। আমি আমার ভাইয়ের কথা বলছি। যে কবিতা শুনতে জানে না সে সন্তানের জন্য মরতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে ভালোবেসে যুদ্ধে যেতে পারে না, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তাঁর পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল, কারণ তিনি কৃতদাস ছিলেন। যে কর্ষণ করে শস্যের সম্ভার তাকে সমৃদ্ধ করবে, যে মৎস্য লালন করে প্রবহমান নদী তাকে পুরস্কৃত করবে, যে গাভীর পরিচর্যা করে জননীর আশীর্বাদ তাকে দীর্ঘায়ু করবে, যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে ইস্পাতের তরবারি তাকে সশস্ত্র করবে। দীর্ঘদেহ পুত্রগণ, আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধে যাবার কথা বলছি। আমি আমার ভালোবাসার কথা বলছি। আমি কবি এবং কবিতার কথা বলছি। সশস্ত্র সুন্দরের অনিবার্য অভ্যুত্থান কবিতা, সুপুরুষ ভালোবাসার সুকণ্ঠ সঙ্গীত কবিতা, জিহ্বায় উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা, রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা। আমরা কি তার মতো কবিতার কথা বলতে পারবো? আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? প্রিয় শিক্ষার্থী, আজকে তাহলে এই পর্যন্তই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি সব উত্তর দেব। ক্লাসে অপূর্ণতা থাকতে পারে, সীমাবদ্ধতার কথাটি তোমাদের ভাবতে হবে। আমরা এখনও ডিজিটাল বললেও আমরা এখনও ডিজিটালি সেরকম দক্ষতা অর্জন করতে পারিনি। করোনার কারণে হয়তো আমরা কিছুটা দক্ষ হব আশা করছি। গত 3 দিন ধরে আমি 43 মিনিটের একটি ক্লাস কিছুতেই আপলোড করতে পারছি না। যাক, দেখা হবে তোমাদের সাথে, আবারও কথা হবে, আবারও কোনো ক্লাস নিয়ে আসবো। আর এই ক্লাসের যত ধরনের প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে রাখবে, আমি উত্তর দেব। শেষ করব করোনা নিয়ে 2টি কথা বলে। করোনাকে হারাতে হলে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে, নিজ ঘরে হলেও। কিছুক্ষণ পর পর
বা বাইরে গেলে বা কোনো কাজ শেষে সাবান দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধোবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, করোনা ভাইরাস মোকাবিলা একটি যুদ্ধ, আর এই যুদ্ধে ঘরে থাকাই জনগণের দায়িত্ব। তাই আমরা সবাই ঘরে থাকি, দেশটাকে ভালো রাখি, দায়িত্বশীল আচরণ করে হয়ে গর্বিত নাগরিক। ধন্যবাদ তোমাদের।